আসসালামু আলাইকুম। আজকে আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাদারফোর্ডের আলফা বিচরণ পরীক্ষা। আমরা জানি যে কোনো পরীক্ষা যখন আমরা করতে যাই তখন হচ্ছে আমাদের কয়েকটা ধাপ থাকে, স্টেপ থাকে। তো সেই স্টেপের মধ্যে যেমন প্রথমে পরীক্ষার নাম থাকে, তারপর পরীক্ষার উপকরণ থাকে, চিত্র থাকে, কার্য প্রণালী থাকে বা কার্য পদ্ধতি থাকে, তারপর পর্যবেক্ষণ থাকে, সিদ্ধান্ত থাকে। তো আমাদের রাদারফোর্ডের আলফা বিচরণ পরীক্ষার মধ্যেও এই সবগুলো জিনিসই থাকবে। প্রথমে আসি আমাদের উপকরণ। আমাদের প্রথম উপকরণ হচ্ছে আলফা কণা। এই আলফা কণার উৎসটা কি? এটা উৎসটা হচ্ছে রেডিয়াম এবং ইউরেনিয়াম, এবং এটা কোথায় থাকবে? লেড ব্লকে এটা রাখা থাকবে। তাহলে প্রথমে হচ্ছে লেড ব্লকে রাখা আলফা কণা, যার উৎস হচ্ছে রেডিয়াম এবং ইউরেনিয়াম ইত্যাদি। আর আলফা কণা জিনিসটা হচ্ছে কি? আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আর দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস যদি হচ্ছে আমি একটু ফিগার এঁকে দেখাইতে চাই। দেখো, এই যে আমাদের একটা হিলিয়াম পরমাণু থেকে যদি দুইটা ইলেকট্রনকে যদি হচ্ছে আমরা অপসারণ করি, তাহলে আমাদের যেই দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে আলফা কণা। তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই আলফা কণা। এটা হচ্ছে আমাদের হিলিয়াম, এটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো এখানে বলা হয়েছে যে তাহলে এটা হচ্ছে আমাদের সেই আলফা কণাটা। তো আলফা কণাতে থাকে দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন। কিভাবে? আমরা কিন্তু সবাই জানি যে আমাদের পারমাণবিক সংখ্যা যত, আমাদের প্রোটন সংখ্যা তত। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 2। তাহলে প্রোটন সংখ্যা থাকবে কয়টা? 2টা। আর হিলিয়ামের ভর সংখ্যা কত? 4। তাহলে আমরা জানি যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে যদি মাইনাস করি তাহলে পেয়ে যাবো হচ্ছে আমরা নিউট্রন। তাহলে 4 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 2। তো মানে নিউট্রন আছে কয়টা? 2টা। আর ভর সংখ্যা তো হচ্ছে আমাদের 4টা, এটা আমরা সবাই জানি। এই যে আমাদের আলফা কণার বেগ হচ্ছে আমাদের 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড পর্যন্ত। এটা পরীক্ষায় আমাদের অনেক বেশি আসে। তারপর আসি আমাদের 2 নাম্বার, যে স্বর্ণের পাত। যেই স্বর্ণের পাতের পুরুত্ব হচ্ছে 0.0004 সেন্টিমিটার, যাকে আমরা পাওয়ারে লিখলে এরকম আসে 4 × 10⁻⁻4 সেন্টিমিটার। আর মিটারে নিলে 100 দ্বারা যদি এটাকে ডিভাইড করো সেক্ষেত্রে আমরা 4 × 10⁻6 মিটার পেয়ে যাব। ন্যানোমিটারে নিলে 4 × 10⁻³ ন্যানোমিটার পাবো আমরা। এটা হচ্ছে স্বর্ণের পাতের পুরুত্ব বিভিন্ন এককে, সেন্টিমিটার, মিটার, ন্যানোমিটার, মিলিমিটারও আসতে পারে, কোনো সমস্যা নেই। তারপর আসি 3 নাম্বার, জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা। এটা আসলে মেইনলি কি করবে? এটা হচ্ছে আমাদের অনুপ্রভা সৃষ্টি করবে। কি করবে? অনুপ্রভা সৃষ্টি করবে, যেটা আমরা চিত্রে একটু পরে বুঝতে পারবো জিনিসটা আসলে কি। তারপর আসি আমরা পরীক্ষাতে আমরা চলে যাই। তো এটা হচ্ছে সেই আলফা কণার উৎস, যেখানে আমাদের রেডিয়াম ইউরেনিয়াম থাকে। এটা ছিদ্রযুক্ত লেড প্লেট, যেখানে আমাদের আলফা কণাটা হচ্ছে আমাদের থাকবে, আলফা কণাটা হচ্ছে বের করে যাবে। আর এটা হচ্ছে আমাদের সেই স্বর্ণের পাত, এটা হচ্ছে জিঙ্ক সালফেট আবরণযুক্ত একটা পর্দা। তাহলে দেখো, আমরা কিন্তু উপকরণগুলো মিলাই নিয়েছি যে আলফা কণা থাকবে, যেটা আমাদের লেড ব্লকের মধ্যে থাকবে, স্বর্ণের পাত থাকবে, জিঙ্ক সালফেট আবরণযুক্ত পর্দা থাকবে। আমরা উপকরণের সাথে আমাদের পরীক্ষাটা মিলাইছি। এখন আমরা পরীক্ষাটা করব। তো প্রথমেই আমরা আলফা, এটা কি স্বর্ণের পাত, এটা একটা স্বর্ণের পাতের একটা পরমাণু। তো পরমাণুর মধ্যে আমরা কি জানি যে কক্ষপথ থাকবে, আর কেন্দ্র থাকবে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে যখন হচ্ছে আমরা আলফা কণা দিব, তাহলে বেশিরভাগ আলফা কণাগুলো কি করবে? এই আমাদের স্বর্ণের পাতকে হচ্ছে ভেদ করে চলে যাবে। আর এখানে হচ্ছে স্বর্ণের জিঙ্ক সালফাইড পর্দা হচ্ছে এরকম ভাবে থাকবে। তাহলে যখন হচ্ছে আলফা কণাগুলো হচ্ছে আমাদের এভাবে যাবে, তখন সে হচ্ছে আমাদের আলফা কণাগুলো আমাদের স্বর্ণের পাতকে ভেদ করে যাবে, তখন হচ্ছে এই যে জিঙ্ক সালফাইড পর্দাটা আছে এখানে হচ্ছে সে আলো সৃষ্টি করবে বা অনুপ্রভা সৃষ্টি করবে। তো এখানে 3 ধরনের আলফা কণা দেখতে পাওয়া যায়। যেখানে দেখা যায় যে কিছু আলফা কণা আছে স্বর্ণের পাতকে সরাসরি ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফাইড পর্দাকে হচ্ছে আলোকিত করে। আবার দ্বিতীয় নম্বরে আলফা কণা দেখা যায় যে তারা হচ্ছে ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে, সামান্য নিউক্লিয়াসের সাথে যখন স্পর্শ হয় তখন তারা তাদের দিকটা হচ্ছে পরিবর্তন করে ফেলে। এই যে তাদের দিকটা পরিবর্তন করে ফেলছে।
আর আরেক ধরনের আলফা কণা দেখতে পাওয়া যায় যারা হচ্ছে যখন একদম মাঝ বরাবর মিডল বরাবর যখন নিউক্লিয়াসকে যখন আঘাত করে তখন ঠিক 180 ডিগ্রি কোণে হচ্ছে তারা পিছনের দিকে হচ্ছে চলে যায়। তো এখন কথা হচ্ছে যে আসলে কিভাবে বুঝতেছি যে আমাদের আলফা কণাগুলো সরাসরি ভেদ করে চলে গেছে, কিছু সামান্য দিক পরিবর্তন করছে, কিছু হচ্ছে 180 ডিগ্রি কোণে পিছনের দিকে চলে আসছে। আসলে আমরা এগুলো আসলে কিভাবে বুঝতে পারছি, এটা বুঝার ওইটা হচ্ছে যে এই যে দেখো, যখন এই লম্বালম্বী আলফা কণা যখন আসছে তখন কিন্তু এখানে কি অনুপ্রভা সৃষ্টি করছে, এখানে অনুপ্রভা সৃষ্টি করছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আলফা কণাটা হচ্ছে একদম এখান থেকে আমি ছাড়ছি, এখানে এসে একদম অনুপ্রভা বা আলো আমি দেখতে পাইছি। কিন্তু এই যে আলফা কণা যখন আসছে তখন তো এটা দেখতে আমি কোথায় দেখতে পাওয়ার কথা, আমি ঠিক এই যে এদিক বরাবর এখানে দেখতে পাওয়ার কথা অনুপ্রভা, কিন্তু আমি এখানে দেখতে না পাই কোথায় দেখতে পাইছি, এইখানে দেখতে পাইছি। ঠিক একইভাবে এই আলফা কণাটা আমি কোথায় দেখতে পাওয়ার কথা, এই যে এই বরাবর আসে দেখতে পাওয়ার কথা, কিন্তু আমি দেখতে পাইছি কোথায়, এই যে এই বরাবর হচ্ছে আমি দেখতে পাইছি, তাই না? তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আমাদের আলফা কণা কি করছে, যাত্রাপথে একটা ভারী একটা বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং সেটা দিকটা পরিবর্তন করে ফেলছে। এবং যখন আলফা কণাটা আমাদের ঠিক 100 মানে নিউক্লিয়াসের ঠিক মিডল বরাবর আসছে, এই যে একদম মিডল বরাবর আসছে, তখন সে ঠিক 180 ডিগ্রি করে পিছনের দিকে বেঁকে গেছে। তো এই কথাগুলোই হচ্ছে আমরা পরবর্তীতে পর্যবেক্ষণে দেখব। এই যে অধিকাংশ মানে 99% আলফা কণাই তাদের গতিপথ হতে না বেঁকে সোনার পাতকে ভেদ করে চলে যায় এবং জিন সালফাইডের পর্দাকে আলোকিত করে। এবং 2 নাম্বার কি দেখলাম যে খুব অল্প সংখ্যক আলফা কণা তাদের গতিপথ হতে বেঁকে যায়। আর 3 নাম্বার হচ্ছে কি খুবই অল্প সংখ্যক আলফা কণা, প্রায় 2000-এর মধ্যে মাত্র একটা আলফা কণা তাদের মূল পথে সরাসরি 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে ফিরে আসে। যদি আমি হচ্ছে একটু ফিগারের দিকে যাই, দেখো যে বেশিরভাগ আলফা কণাই কিন্তু কি করছে, যে স্বর্ণের পাতটাকে কিন্তু সরাসরি ভেদ করে হচ্ছে চলে গেছে। এটা হচ্ছে 1 নাম্বার ছিল। 2 নাম্বার কি খুব অল্প সংখ্যক আলফা কণা তাদের দিক পরিবর্তন করছে। এই যে দেখো এখানে এসে কি করছে, দিক পরিবর্তন করছে, যে দিক পরিবর্তন করছে। যদি এই ফিগারের জন্য আসি, দেখো এই যে এখানে এসে কি করছে, দিক পরিবর্তন করছে, এই যে এখানে এসে কি করছে, দিক পরিবর্তন করছে। আর 3 নাম্বার কি 2000টার মধ্যে মাত্র একটা আলফা কণা কি করছে, 180 ডিগ্রি কোণে পিছনে চলে আসছে। এই যে ঠিক 180 ডিগ্রি কোণে পিছনের দিকে চলে আসছে। এই কথাগুলোই হচ্ছে আমাদের পর্যবেক্ষণের মধ্যে হচ্ছে লেখা হয়েছে। তারপর আসবো হচ্ছে আমরা সিদ্ধান্তের মধ্যে বলা হয়েছে কি যে পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে আমাদের ফাঁকা। 2 নম্বরে বলা হয়েছে যে পরমাণুর কেন্দ্রে পরমাণুর প্রায় সমগ্র ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে। 3 নম্বর বলা হয়েছে ভারী ও ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর কেন্দ্রকে নিউক্লিয়াস নামকরণ করা হয়েছে। আর 4 নম্বর বলা হয়েছে যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, তাই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমান চার্জযুক্ত ইলেকট্রন থাকে। 5 নম্বরে বলা হয়েছে যে আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে প্রায় 7000 থেকে 7500 গুণ হচ্ছে বেশি হয়। আর 6 নম্বরে বলা হয়েছে কি যে পরমাণুর মোট আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার অতি নগণ্য, পরমাণু এর নিউক্লিয়াস অপেক্ষা 10,000 থেকে 1 লক্ষ গুণ বড় হয়। আর 7 নম্বর বলা হয়েছে যে নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার এবং হাইড্রোজেন পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻8 সেন্টিমিটার থেকে 8 সেন্টিমিটার বা মিটার নিলে 10⁻10 মিটার হয়। আচ্ছা, তো এখানে তো হচ্ছে আমরা দেখলাম যে এই কথাগুলো যে লেখা আছে, তো এই কথাগুলোকে আমরা একটু ফিগারে গিয়ে বুঝবো। এই যে আমাদের ফিগারটা, তো ফিগার আসলে দেখো যে আমাদের প্রথমেই যেটা লেখা ছিল যে পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। কেন? কারণ বেশিরভাগ আলফা কণাগুলো কি করছে, যে পরমাণুকে ভেদ করে চলে গেছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। কারণ কখন ভেদ করে যাবে? যখন হচ্ছে আশেপাশে কোনো বাধা না থাকবে, তাই না? তখনই তো হচ্ছে আমাদের আলফা কণাগুলো সরাসরি ভেদ করে চলে যাবে। তাহলে আমি বলতে পারি যে পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। আর কেন্দ্রে দেখো এই মধ্যে যেটা আছে নিউক্লিয়াসটা, যেটাকে আমরা নিউক্লিয়াস বলতেছি, এখানে যখন আলফা কণাগুলো যখন হচ্ছে সংঘর্ষ করতেছে, তারা তাদের কি করতেছে, দিকটা তাদের পরিবর্তন করে ফেলতেছে, তাই না? তাহলে এই যে পরমাণুর সমস্ত ভর কিন্তু এই কেন্দ্রে খুব অল্প জায়গার মধ্যে কিন্তু সীমাবদ্ধ আছে। আর এই যে ছোট্ট যেই এটাকে আমরা বলতেছি হচ্ছে নিউক্লিয়াস বলতেছি আমরা, এবং এটাকে বলতেছে ধনাত্মক চার্জযুক্ত। কেন ধনাত্মক চার্জযুক্ত বলতেছি? কারণ দেখো এই যে আমাদের আলফা কণা, সেটা তো তারা তো ধনাত্মক, তাই না? কিভাবে বুঝতে পারছি ধনাত্মক? কারণ আলফা কণা মানে কিন্তু আমরা জানি যে তারা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? তো আলফা কণা হচ্ছে, তাহলে তারা হচ্ছে আলফা কণা হচ্ছে ধনাত্মক, এটা একদম কনফার্ম আমরা।
তাহলে এই ধনাত্মকটা যখন ধরো এটা যদি নেগেটিভ হয়, আমি ধরে নিলাম এটা নেগেটিভ, তাহলে এই ধনাত্মক যখন এটার সামনে আসবে, তাহলে এই ধনাত্মক আর এই নেগেটিভ কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে না? কিন্তু দেখা যাচ্ছে কি বেশিরভাগ আলফা কোনাই সরাসরি চলে যাচ্ছে, কেউ আবার বেঁকে দূরে চলে যাচ্ছে, কেউ আবার বেঁকে ঠিক 180 ডিগ্রি কোণে আরো দূরে চলে যাচ্ছে, তাই না? তার মানে আমি বলতে পারি যে সমধর্মী চার্জ কিন্তু পরস্পরকে আকর্ষণ করে, যেহেতু আলফা কোণাটা সরাসরি, যেহেতু আলফা কোণা চার্জ ধনাত্মক এবং এরা হচ্ছে বিকর্ষণ ধর্মটা প্রদর্শন করতেছে, তাহলে আমি বলতে পারি কেন্দ্রে যেটা আছে এটাও হচ্ছে কি ধনাত্মক। তাহলে কেন্দ্রে অনেক বেশি ভরযুক্ত যে বস্তুটা আছে সেটাকে আমরা বলতেছি নিউক্লিয়াস, এবং এটার চার্জ হচ্ছে আমাদের ধনাত্মক। এরপর একটা কথা বলা হয়েছে যে আমাদের পরমাণু থেকে নিউক্লিয়াসের আকার হচ্ছে খুবই নগণ্য, তাই না? নগণ্য। তো সেটা প্রায় বলা হয়েছে যে 10,000 থেকে 1,00,000 গুণ বড়। একটা নিউক্লিয়াস থেকে একটা পরমাণু 10,000 থেকে 1,00,000 গুণ বড়, তাই না? তো দেখাই যাচ্ছে আমাদের পরমাণুর আকার তো আছে, যে পরমাণু আকার তো অনেক বড়, কিন্তু নিউক্লিয়াসের আকারটা কি অনেক ছোট। তো এই কথাগুলি আমাদের এখানে ফাইনালি বলা হয়েছে আসলে। এই যে এই কথাগুলো বলা হয়েছে এখানে। তো এই যে তো এখানে এই যে একটা কথা আছে যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। কেন বিদ্যুৎ নিরপেক্ষ? কারণ আমাদের নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমান সংখ্যার চার্জযুক্ত ইলেকট্রন থাকে। আমরা জানি যে আমাদের একটা পরমাণুতে যতটা প্রোটন থাকে আমাদের ঠিক ততটা আমাদের ইলেকট্রনও থাকে, তাই না? তাহলে প্রোটন যদি 10টা থাকে, ইলেকট্রন থাকবে 10টা। আর আমি আগে লেকচারে দেখে আসছি কিন্তু যে আমাদের প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রনের চার্জ হচ্ছে আমাদের ঋণাত্মক। তাহলে 10টা প্রোটন থাকলে 10টা ইলেকট্রন থাকলে কি করবে? পরস্পরকে ভ্যানিশ করে দিবে, নিরপেক্ষ করে দিবে। তাই পরমাণু হচ্ছে কি আমাদের বিদ্যুৎ নিরপেক্ষ। আর ওই যে আলফা কণা ধারা হচ্ছে আমি পরমাণু স্বর্ণের পাটটাকে আমি আঘাত করাইছিলাম, সেই আলফা কণার ভর হচ্ছে ইলেকট্রনের তুলনায় প্রায় 7,000 থেকে 7,500 গুণ হচ্ছে আমাদের বেশি হয়, ঠিক আছে? আর এখানে আরেকটা হিসাব দেওয়া হয়েছে যে পরমাণু নিউক্লিয়াস অপেক্ষা 10,000 থেকে 1,00,000 গুণ বড় হয়। আর এই যে নিউক্লিয়াসের ব্যাস, এটা খুব ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনগুলো নিউক্লিয়াসের ব্যাস এবং হাইড্রোজেন পরমাণুর ব্যাস, সেগুলো আমরা মনে রাখবো, এগুলো আমাদের লাগবে এমসিকিউর জন্য। এই হচ্ছে দ্য এন্ড। আজকের মতো এখানে আমাদের শেষ। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।